আপনাদের লোকাল হসপিটালটার নাম কি? হ্যাঁ, ব্লকের হসপিটালটা কোথায় আছে? ওটা তো জেলার না ব্লকের, সাব ডিভিশন। হ্যাঁ, রুদ্রপুর হসপিটালে গেলে ট্রিটমেন্ট হয় তো? আমার একটা কোনো মাকে বা কোনো বোনকে যারা প্রেগনেন্ট আছে, সন্তান প্রসবের জন্য নিয়ে গেলে তার সন্তান প্রসব ওখানে হয়? হলে বলবেন আপনারা। হ্যাঁ, কোথায় যেতে হয় একটু বলুন না, কোথায় যেতে হয়? বসিরহাট এখান থেকে কত কিলোমিটার? 10 কিলোমিটার। আর যদি হেভি ইনজোর্ড কেউ হয়ে যায় বসিরহাটে গেলে হয় কোথায় যেতে হয়? আরজি করে। বাহ, এবার বলুন আপনাদের এখানকার যে লোকাল হসপিটালটাকে মেরে রেখেছে কেন? লোকাল হসপিটালে খোঁজ নিয়ে দেখুন, আমার মানে ইসিজিও ঠিকঠাক হয় না, এক্সরে ইসিজিও ঠিকঠাক হয় না। হয় কি? কেন হয় না? এগুলো তো লোকাল হসপিটালে হওয়ার দরকার। ব্লকের হসপিটালে খোঁজ নিয়ে দেখুন। আপনাদের এখানে যে তৃণমূলের বড় বড় নেতারা আছে না, বড় বড় কথা ভাষণবাজি করে বেরোয় চলে, তাদের সাথে দেখুন বেসরকারি সব হসপিটাল আমি বলবো না, নার্সিংহোমের মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লকের জেলার নেতাদের খুব ভালো সম্পর্ক। মিলছে কি? অমুক মালিকের সাথে অমুক তৃণমূলের নেতার কেমন মিল আছে, একটু চোখটা বন্ধ করে দেখুন। কেন বলুন তো? মাসোহারা দেয়। যদি সরকারি জায়গায় ইসিজি হয়ে যায়, এক্সরে হয়ে যায়, বিভিন্ন চিকিৎসা যদি আমি সরকারি হসপিটাল থেকে পেয়ে যাই, রক্ত পরীক্ষা থেকে শুরু করে যা পরিষেবায় চিকিৎসা পরিষেবা, স্বাভাবিকভাবে আমি কি টাকা দিয়ে আর বেসরকারি থেকে করব? আমি তো করব না ভাই। কে করবেন বলতে পারছি না। আমি করব না। সরকারিতে যদি আমি বিনামূল্যে পাই, কেন বেসরকারিতে যাব? তাহলে যদি সবাই সরকারিতে চলে যায়, বেসরকারিগুলো মাছি মারবে তো? বেসরকারিগুলো মাছি মারবে। তো বেসরকারি হসপিটালের মালিকগুলোকে খোঁজ নিয়ে দেখুন, কিন্তু সবাই নয়, একটা মাসোহারা আপনাদের ব্লকের নেতাগুলো পায়। এই ব্লকের নেতাগুলো মাসোহারা নিয়ে ব্লকের সরকারি হসপিটালগুলোকে ধ্বংস এই নেতাদের দ্বারাই হয়ে যাচ্ছে। যাদের দ্বারাই আমাদের শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে আগামী দিনে জনবিচ্ছিন্ন করতে হবে। জনবিচ্ছিন্ন কিভাবে করবেন? তার প্রক্রিয়াই হচ্ছে ভোট। ভোট এদের বিরুদ্ধে দেবেন, এদেরকে জনবিচ্ছিন্ন করে দেবেন। আগামী দিনে এখানে এমন পঞ্চায়েত সমিতির সভাপতিকে বানান, যার সর্বপ্রথম কাজ হবে সে শপথ গ্রহণের পরেই ব্লক হসপিটালকে যাতে উন্নত মানের করা যায় সেই দিকে নজর রাখবে। তাই সেই রকম নেতাকে নির্বাচিত করে পঞ্চায়েত সমিতির সভাপতি বানান, তাহলেই আপনার এলাকার উন্নত হবে, আপনার এলাকায় উন্নয়ন হবে, হসপিটালের মান পরিবর্তন হবে। আর অন্যথায় যদি ওই তোলাবাজগুলোকে রাখেন, এখন ওপিডিতে যা হচ্ছে, ওপিডি আগামী দিনে ওপিডিটাও হয়তো বন্ধ হয়ে যাবে, ডক্টর আসবে না। তাই অনুরোধ করছি আপনাদের কাছে, অনেকক্ষণ বকে ফেললাম, দিনের শেষে আবারও বলছি, আপনার অধিকার আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন। আপনার অধিকার আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন। প্রয়োগের অভাবে আপনারা যেগুলো জানেন না সেগুলো আরো জানাই না। সঠিক জায়গায় প্রয়োগ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখানে যারা বসে আছেন চাষি ভুষি মানুষ, অনেক রকম ভাবে মারা যায়, দুটো কারণেও মারা যায় চাষিরা। একটা অনেক কারণ আছে, দুটো হচ্ছে, দুটোর মধ্যে হচ্ছে একটা সাপে কামড়ে মারা যায় চাষিরা, চাষ করতে গিয়েছে কামড়ে মারা যায়, আর একটা বাজ পড়ে মারা যায়। আপনারা হয়তো অনেকের অবাক হবে, সাপে কামড়ে মারা গেলে তার পরিবার ক্ষতিপূরণ পায়। বুঝতে পারছেন না কি বলছি? খোঁজ নিলে দেখা যাবে আমাদের এলাকার অনেকে সাপে কামড়ে মারা গিয়েছে। সারা ভারতবর্ষে এক বছরে 50,000 মানুষ সাপে কামড়ে মারা যায় সরকারি মতে, বেসরকারিতে বলছে ওটা 1.5 লক্ষের কাছাকাছি। পশ্চিমবাংলাতে এক বছরে 850 জন সাপে কামড়ে মারা যায়, এটা সরকারি। তাহলে বেসরকারি কত মারা যাচ্ছে? নিশ্চিত আরও বেশি হবে। সরকার আর একটা প্রকল্প আছে, পলিসি আছে, কোনো পরিবারের কেউ যদি সাপে কামড়ে মারা যায় তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এইগুলো বলে দিচ্ছি বলেই আমাদের অপরাধ, আমাদেরকে বিজেপির দালাল, আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি। বাজ পড়ে মারা গেলে ক্ষতিপূরণ পায়, কিন্তু আমাদেরকে জানানো হয় না, সেটা টাকাটা কি হয়? লুট হয়ে যাচ্ছে। আপনার বাড়ির কি হয়তো মারা গিয়েছে, খোঁজ নিয়ে দেখুন আপনার পরিবর্তে নেতা অন্য তুলে টাকা খেয়ে নিচ্ছে।
তো এইগুলো বলি বলি আমাদের অপরাধ হয়ে যায়। তবে সাপের বিষের কথা বলছি, অপদার্থ সরকার খেলা মেলা হ্যানত্যান যেখানে সেখানে কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে এরা, কিন্তু এই যে সাপের কামড়ের অ্যান্টিভেনাম যাকে বলে, এক পরিভাষায় ঔষধ, সাপে কামড়েছে কোন ঔষধ দিলে ভালো হবে, বাঁচবে, অ্যান্টিভেনাম বলে মেডিকেল সায়েন্সের ভাষায়। তো অ্যান্টিভেনাম 2009-10 দিকেও আমাদের রাজ্যে তৈরি হতো, এখন আমাদের রাজ্যে তৈরি করা বন্ধ করে দিয়েছে। এখন আমরা কোথা থেকে নিয়ে আসছি অ্যান্টিভেনাম? তামিলনাড়ু থেকে নিয়ে আসছি। যারা একটু বয়স্ক আছেন, একটু যারা এই বিষয়ে একটু মানে নিয়ে স্টাডি করে, একটু দেখবেন একটা সময় ছিল সাপের কামড় দিলে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে হসপিটালে পৌঁছে যাওয়া যেত, সে রোগী বেঁচে যেত ওষুধ প্রয়োগ করলে বা অ্যান্টিভেনাম দিলে। এখন খোঁজ নিয়ে দেখুন যে সাপে কাটা রোগী যারা আছেন, হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে হসপিটালে পৌঁছে যাচ্ছে, তাকে অ্যান্টিভেনাম দেওয়া হচ্ছে, তারপরেও সংখ্যায় দেখুন বেশি মারা যাওয়ার সংখ্যা বেশি হচ্ছে, 3 দিন 4 দিন পরেও মারা যাচ্ছে। ভালো হয়ে বাড়ি ফেরার সংখ্যা অনেক কম। কারণটা কি? আগে ভালো হয়ে বাড়ি ফিরে যেত, এখন ফিরছে না কেন? কারণটা কি? কারণটাই হচ্ছে এখন আমাদের রাজ্যে তৈরি হচ্ছে না, হচ্ছে কোথায়? তামিলনাড়ুতে। ফলে এখানে একটা বিশাল সমস্যা তৈরি হচ্ছে। অনেকে ভাববে তামিলনাড়ুতে তৈরি, আমাদের রাজ্যে তৈরি আলাদা কেন? তামিলনাড়ুতে চন্দ্রবোড়া সাপের বিষ থেকে চন্দ্রবোড়া সাপের আবার অ্যান্টিভেনাম হয়। মানে আপনাকে চন্দ্রবোড়া সাপ কামড়েছে, ওইটা প্রতিহত করতে গেলে প্রতিষেধক হিসাবে চন্দ্রবোড়া সাপের বিষ থেকে ঔষধ তৈরি করে অ্যান্টিভেনাম আপনাকে প্রয়োগ করতে হবে। এবার হচ্ছে মেডিকেল সায়েন্স বা গবেষণা করে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপের যে বিষক্রিয়া আছে, বিষ, তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের বিষের মধ্যে ফারাক। দুটোই কিন্তু চন্দ্রবোড়া সাপ। পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপের বিষ আর তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের বিষের আলাদা। ওটা কি হচ্ছে, আমাদেরকে কামড়েছে পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপ, আমাকে নিয়ে এসে দিচ্ছে তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের অ্যান্টিভেনাম। তো কাজ করবে? বেশি দিতে হচ্ছে, 3 দিন 4 দিনের পরে অনেকে মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? কোনো নেতারা হচ্ছে না, বাবুরা হচ্ছে না, কলকাতার বাবুরা তো হচ্ছেই না, ওটা গ্রামের মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা দাবি তুলবো, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। বিগত বছরের ন্যায় 2009-10-এর সময় যেভাবে আমাদের রাজ্যে অ্যান্টিভেনাম তৈরি হতো, অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে ওই দায়িত্ব নিয়ে আমাদের রাজ্য থেকে অ্যান্টিভেনাম তৈরি করতে হবে। বেশি কিছু ব্যাপার না। পশ্চিমবাংলায় অনেক সাপ আছে, অনেক ধরনের সাপ আছে, ভারতবর্ষে অনেক সাপ আছে, অনেক ধরনের সাপ আছে, কিন্তু পশ্চিমবাংলার 6 রকম সাপ বেশি কামড়ায়, সাপের কামড়ে মারা যেতে পারে। 4 ধরনের সাপ বেশি কামড়ায়, বেশি দেখা যায়, আর 2 ধরনের সাপের রেয়ার আছে। তাহলে এই 6 রকম সাপের অ্যান্টিভেনাম যদি তৈরি করতে পারে পশ্চিমবাংলার সরকার, তাহলে আমাদের চাষি থেকে শুরু করে যারা সাপে কামড়ে মারা যাচ্ছে, তাহলে তার হাত থেকে তো বাঁচতে পারতো। কিন্তু এটা কি? এটা গ্রামীণ সমস্যা, এটা শহরের বাবুদের ব্যাপার নয় তো। এটা অভিষেক বাবুর পরিবারের কারো ডিস্টার্ব হবে না, এটা ফিরাদ বাবুর পরিবারের কারো ডিস্টার্ব হবে না, এটা শোভন বাবুর পরিবারের কারো ডিস্টার্ব হবে না, এটা মদন বাবুর পরিবারের কারো ডিস্টার্ব হবে না। এটা ডিস্টার্ব কাদের হবে? গ্রামের মানুষের হবে। আর গ্রামের মানুষের কথা ওরা ভাবে না। যদি গ্রামের মানুষের কথা ভাবতো, প্রতিনিয়ত হাতি এসে জঙ্গল মহলে জঙ্গল ছেড়ে দিয়ে লোকালয়ে এসে মানুষকে পিষে মারছে, হত্যা করছে। গত বছরে একজন পরীক্ষার্থীকে পিষে মেরে দেওয়ার পরেও জঙ্গল যেভাবে অবাধে কাটা চলছে সেটাকে বন্ধ করে লোকালয়ে হাতি কেন চলে আসছে, জঙ্গলে যাতে থাকে তার ব্যবস্থা করত। অপদার্থ মন্ত্রী এখন তো জেলে আছে, আমি প্রশ্ন করেছিলাম একবার অপদার্থ মন্ত্রীকে যে এত হাতি জঙ্গল ছেড়ে চলে আসছে কেন, কি উত্তর দিয়েছিল শুনবেন? ও জেলে রাখাই ওকে ভালো। সত্যি বলছি, বলছে হাতিকে আর জঙ্গলের খাবার ভালো লাগছে না, ওই জন্য গ্রামের খাবার খেতে আসছে। বিশ্বাস করুন, আমাকে শুনে হাসি পেয়ে গেছিল। বুঝতে পারছেন কি বলছি? বলছে জঙ্গলের খাবার আর ভালো লাগছে না, ওই জন্য গ্রামে এসে খাবার খাচ্ছে।
এটা বলছে না, ওই মুখ্যমন্ত্রীর ভাইপো টাইপের যে সমস্ত দামাল ছেলে আছে তারা জঙ্গল কেটে সাফ করে দিয়ে ওখানে রিসর্ট বানাচ্ছে, ওদের আমোদ প্রমোদ করার জায়গা বানাচ্ছে, ফলে জঙ্গলে হাতিদের থাকার জায়গা কমে যাচ্ছে, খাদ্যের যোগান কমে যাচ্ছে, সে জঙ্গল ছেড়ে গ্রামের দিকে চলে আসছে খেতে, এসে কি করছে, শুধু খেয়ে যাচ্ছে না, মানুষের ক্ষতিও হয়ে যাচ্ছে। এটা গ্রামীণ সমস্যা। ওই হাতি যদি শহরে ঢুকতো, দেখতেন হাতিকে যাবে কিভাবে জঙ্গলে রাখতে হয়, সব সমস্যার সমাধান করে দিত। শহরে তো ঢুকছে না, ঢুকছে গ্রামে। গ্রামের মানুষ তো সাপে কাটে মারা যাচ্ছে, তো শহরের বাবুদের তো অসুবিধা হচ্ছে না, সেজন্য ওইদিকে কোনো খেয়াল নাই। আমাদেরকে এই আওয়াজগুলো তুলতে হবে। আর এ কথা বলি বলে, মানুষের সমস্যার কথা বলি বলে আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি, আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি। যেখানে হকের কথা বলছি, অধিকারের কথা বলছি, আমাদেরকে এভাবে দেখে দিচ্ছে। তবে এই নিয়ে আমরা ভাবি না, কারণ আমরা মঞ্চ থেকে বিনয় বাদল দীনেশের কথা বলি, শহীদ আশফাক উল্লাহর কথা বলি। আমরা ভুলে যাই না সে 21শে জানুয়ারি 2023-এর কথা আমরা ভুলে যাচ্ছি না। মানুষের অধিকারের জন্য কথা বলতে গিয়ে, মানুষের অধিকার সুনিশ্চিত করতে গিয়ে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে আমাদেরকে জেলে রেখেছে। তবে একটা কথা বলছে এখানে দাঁড়িয়ে, একবার নয়, আমরা 100 বার জেল খাটতে প্রস্তুত আছি। সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যেটা নেমেছি তা থেকে পিছপা হব না। আমরা মঞ্চে দাঁড়িয়ে সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি, মাত্র 18 বছর বয়সে আপনার ক্ষুদিরামের কথা বলি, শহীদ হয়েছে দেশের জন্য। 19 বছর বয়সে প্রফুল্ল চাকি শহীদ হয়েছে, 22 বছর বয়সে প্রীতিলতা শহীদ হয়েছে, 25 বছর বয়সে বিরসা মুন্ডা শহীদ হয়েছে, 27 বছর বয়সে ভগৎ সিং শহীদ হয়েছে। এমন করে 30-এর কোটা পার হয়নি, আপনার আশফাক উল্লাহর মতো লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য শহীদ হয়েছে। তাদের উত্তরসূরি আমাদের মধ্যে প্রয়োজন আছে। আমাদের সমাজ থেকে আমরা আবার নতুন করে প্রফুল্লকে খুঁজছি, প্রীতিলতাকে খুঁজছি, আশফাক উল্লাহকে খুঁজছি, ভগৎ সিংকে খুঁজছি, বিরসা মুন্ডাকে খুঁজছি। আজকে খুবই প্রয়োজন আছে। তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদানের ফলে স্বাধীন দেশ পেলাম, সংবিধান পেলাম। কিন্তু আজকে অপদার্থ সরকার স্বাধীন দেশে এবং সংবিধানের ওপরে যে আমাদের অধিকার আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে। দলিতদের যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, আদিবাসীর যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, মাইনরিটিদের যে অধিকার আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সর্বোপরি একজন নাগরিকের যে অধিকার, অপদার্থ সরকার সেটা বুঝিয়ে দিচ্ছে না। এর পরিবর্তে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই সময় এসেছে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদের মধ্যে থেকে নতুন করে প্রফুল্লকে আমরা দেখতে চাই, শহীদ ক্ষুদিরামের মতো দেখতে চাই, আশফাক উল্লাহর মতো দেখতে চাই। আপনাদের মধ্যে থেকে উঠে আসবে আগামী দিনের সাথ নিয়ে যারা দেশের সার্বভৌমত্ব এবং সংবিধান পরিপন্থী, সার্বভৌমত্বকে যারা আঘাত করছে এবং সংবিধান পরিপন্থী যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের জাগরণ হতে হবে। তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? না পুলিশ আসলে ভয় পেয়ে যাবেন? ভয় পাওয়ার কোনো জায়গা নাই। শীতকালের সময় পুলিশ যদি আসে, মিথ্যা কেস দিচ্ছে তো, হ্যাঁ বুঝতে পারছি না। ও আচ্ছা, তো ভয় পাবেন না, মিথ্যা কেস দিলে ভয় পাবেন না, এটা মাথায় রাখবেন। পার্টিটার নাম আইএসএফ। পার্টিটা হচ্ছে ওয়ার্কার বেসিস পার্টি, মানে একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা আমাদের কাছে থাকি। আমরা নেতা হতে যেতে পারি, রাজ্যের নেতা, কিন্তু আমাদেরকে বুথে নেভে কাজ করতে হয়, এটা মাথায় রাখবেন। এটা আইএসএফ পার্টি, ভয় পাবেন না। আপনাদের বলে যাই একটা কথা, ধরুন না আপনাদের নামে মিথ্যা কেস হয়েছে, পুলিশ এসে অ্যারেস্ট করেছে, পুলিশ বাড়িতে এসে ঘিরে নিয়েছে, যেন একটা ক্রিমিনালকে ঘিরেছে, একটা রাজনৈতিক নেতাকে যেভাবে পুলিশ ট্রিট করে যেন মনে হয় ক্রিমিনাল। ওই শাহজাহান শেখকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমার বুথের কারণে আমি মিথ্যা কেস দিলে 4 গাড়ি পুলিশ এসে ঘিরে ফেলবে। ও ঘিরে ফেলুক, তার মানে শাহজাহান শেখের থেকে আমার বুথের ওই কর্মীটার গুরুত্বটা বেশি গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে, এটা বোঝা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে পুলিশ এসে ঘিরে নিতে পারে, কিচ্ছু চাপ নেবে না, এটা ঠান্ডা কাল। পুলিশের যিনি দায়িত্বে থাকবেন, লিড করে একটা অফিসার, বলবেন স্যার একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে একটু কম্বলটা নিই। আপনাদের বলে রাখি, জেলের কম্বলে বেশি ঠান্ডা কাটবে না, পাতলা কম্বল, ঠিক আছে? দুটো দেবে, একটা গায়ে দেবে, একটা বিছানো, আর তলায় তো ঠান্ডা উঠতে পারে। একটু মোটা কম্বল নিয়ে নেবেন, নিয়ে বলুন সাহেব চলুন।
যাওয়ার সময় বাড়ির লোককে বলে দেবেন আমাদের যারা নেতৃত্বরা আছে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যেন পাঠিয়ে দেয়। এটা পারবেন তো? বলে মা মানে বাড়ির যে থাকবে বলে দেবেন আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যারা নেতৃত্ব আছে ওদেরকে পৌঁছে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের বসিরহাট কোর্ট তো, বসিরহাট কোর্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে আইএসএফ আপনার জন্য লয়ার বসিরহাট কোর্টে রেডি করে দেবে। আপনি যাওয়ার আগে বসিরহাট কোর্টে লয়ার আপনাকে জামিনের জন্য প্রস্তুত নিয়ে নেবে। আপনাকে জামিন করাবো। ধরে নিলাম বসিরহাট কোর্টে জামিন হলো না, কোথায় যেতে হবে? বারাসাত কোর্টে। ধরে নিলাম ওখানেও জামিন হলো না, কোথায় যেতে হবে? হাইকোর্টে গিয়ে জামিন করাবো। আমি ধরে নিলাম হাইকোর্টেও জামিন হলো না, আমি বোঝানোর জন্য বলছি আমার ভাইরা অ্যান্টি সোশ্যাল নয়, অসামাজিক নয়, দেশ বিরোধী কাজ করব না। আমরা দেশকে গঠনের জন্য এসেছি, আমরা কি দেশ বিরোধী কাজ করব? বুকে তো বল আছে, ভরসা আছে। ধরে নিচ্ছি তারপরেও মিথ্যা এমন কেস দিয়েছে সুপ্রিম কোর্টে যেতে হবে। আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকবেন, আমার ভাই আমাদের কর্মীর জন্য আমরা আইএসএফ সুপ্রিম কোর্টে যেতে প্রস্তুত আছি। সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা পরিয়ে ভাইকে আমি বাড়িতে পৌঁছাবো। আমরা তারপরে কি করব? কেস তো চালাবো, ছেড়ে দেবো নাকি? জামিন করে চুপ থাকবো নাকি? মিথ্যা কেস কতদিন চলবে? খুব বেশি 5 বছর, 4-5 বছর। কেন এভিডেন্স কোর্ট ওই নানি দাদির গল্প শুনবে না। ওই অভিষেক বাবু যে বলেছিল সুপ্রিম কোর্টে ওই অমিতা সিনহা আমার না কেস দেখে, আইনের চর খেয়ে মুখ ফুলিয়ে চলে এসছে। মানে নানি দাদির গল্প, অমুক না আমার কেস দেখে। আরে মানে কি? সব জায়গায় প্রভাবিত করার চেষ্টা, ওখানে চলে না। নানি দাদির গল্প চলে না। আমাকেও যখন অ্যারেস্ট করেছিল কোর্টকে তিন মানে শাসকের যারা পিপি ছিল অনেক কথা বলেছিল আমার সম্পর্কে, বলেছে নাকি আমি পুলিশকে মারতে বলেছি। বলে কি প্রুফ আছে দেখাও। আর যে ভিডিওটা চালিয়েছে সেখানে আমি আমার বলছি পুলিশ আমাদের বন্ধু, ওদের সহযোগিতা করবে। আমি শুনলাম পরে, আমি তো তখন জেলে ছিলাম। এক অ্যাডভোকেট বলছে ভাইজান ওরা ভিডিও দিয়েছিল যে পুলিশকে মারার জন্য নওশাদ সিদ্দিকী বলছে, আর সেই ভিডিওটা যেটা বাসছে সেটা নাকি আমি আবার নাকি ওখানে বলছি পুলিশ আমাদের বন্ধু, ওদের সহযোগিতা করবে। আর বাস্তব পুলিশ আমাদের বন্ধু। এটা কোন থানা? বাদুরিয়া থানাতে 20টা পুলিশ নাই, খোঁজ নিয়ে দেখুন 20টা পুলিশ নাই। বাদুরিয়াতে 4 লক্ষ মানুষ কম করে রাত্রে ওই 20টা পুলিশের উপরে ভরসা করে কিন্তু নিশ্চিন্তে আমরা ঘুমাই। তাহলে ওরা আমাদের বন্ধু তো। যদি আমাদের শত্রু হতো আমরা ঘুমোতে পারতাম? আমাদের বন্ধু। হ্যাঁ, বন্ধু সেজে যারা শত্রুতা করছে, যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে। কটাকে কলকাতা হাইকোর্টে দেখি